পৃথিবীর নিয়মে কোথাও কোথাও এখন পাতা ঝরার মরশুম। আর পৃথিবীর নিয়ম যদি মানতে হয় তাহলে যেখানে ঝরা পাতা থাকে সেখানে নতুন পাতারও আগমন হয়। তৃণমূলও এর ব্যতিক্রম নয়। ঝরা পাতা যারা ঝরে গেছে তো অন্য বিষয়, কিন্তু নতুন পাতা যারা উঠে এসছেন তারা কিন্তু যথেষ্ট চর্চিত। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। এই যে নতুন পাতা নিয়ে কথা বলছি, তাদের মধ্যে সবচেয়ে চর্চা বেশি কাকে নিয়ে চলছে জানুন? চলুন পরিচয় করিয়ে দিই উপাসনা চৌধুরীর সঙ্গে। উপাসনা, বেঙ্গল পলিটিক্সে তোমাকে থ্যাংক স্বাগত। ইউ, থ্যাংক ইউ। প্রথমবার তোমার ইন্টারভিউ। হ্যাঁ, তো প্রথমে একটা জিনিস দিয়ে আমি এটা শুরু করতে চাইছি, সেটা হচ্ছে যখন তুমি প্রস্তাবটা পেলে যে তুমি আইটি সেলের চার্জ নেবে, তোমাকে এই পুরো একটা বড় কর্মকাণ্ড সেটার দায়িত্ব পাবে, মানে পেলে তুমি, এই যে প্রস্তাবটা যখন আসে তখন তোমার কি ফিলিংস ছিল? প্রস্তাব এসছে বলতে সেইভাবে না, প্রস্তাবের সেই জায়গাটা আমি অনুভব করিনি, হুম, কিন্তু হঠাৎ করেই প্রাপ্তি। আচ্ছা। এবং আমি মনে করি যে আমাদের প্রাপ্তিটা তো কপালে লেখা থাকে, সেই হুম, জিনিসটা কিন্তু আমাদের হুম, কারোর হাতে থাকে না, হুম, কর্মটা হাতে থাকে। হুম, তো আমরা নিজেদের মতো কর্মটা করে গেছিলাম, বহুদিন ধরেই কর্মটা করে যাচ্ছি। যখন আইটি কমিটি তৈরি হয়, প্রথম কমিটিতে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আচ্ছা। সেখান থেকে যতটা নিজের কাজ করা সম্ভব সবটা দিয়ে করেছি। হুম। এবং তৃণমূল এই কংগ্রেস স্প্যানটা কতটা, এই যে তুমি যে 4 সেক্রেটারি ছিলে? বছর, 4 বছর, আচ্ছা, ওকে। 3 বছর স্প্যান, 3 আচ্ছা, বছর সেটা সেক্রেটারি কম আমি। নয়, বেশ কিছুদিন। হ্যাঁ, বেশ কিছু দিনের। এবং গত 3 বছর ধরে আমি আইটি জেনারেল সেক্রেটারি যখন হয়েছি বা পদটা পেয়েছিলাম, সেখানে মূল লক্ষ্য একটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মূলত তৃণমূল কংগ্রেসের প্রচার করা আর বাস্তব তথ্য, সত্য তথ্যটা তুলে ধরা। কারণ আমরা বরাবরই দেখছিলাম যে কিভাবে একটা মিথ্যে ন্যারেটিভ সার্কুলেট করে হুম, মানুষের মনে একটা ভিন্ন ভাবনা কিন্তু তুলে ধরার চেষ্টা হচ্ছিল। সেই জিনিসটাকে ভেঙে তার পরবর্তীতে সত্যি কথা তুলে ধরাটাই তো আমাদের কাজ। হুম, অর্থাৎ আমরা মনে করি এটা এটা স্বাভাবিক বাস্তব নিয়ম হুম, যে অন্ধকারকে কিন্তু কোনোদিন অন্ধকার কাটতে পারে না, হুম, আলো একদম। কাটতে পারে। হুম, তো তা আমরা আইটি সেলের প্রতিনিধি হিসাবে আমার মূল লক্ষ্য ছিল আলো হয়ে তার পরবর্তীতে অন্ধকারকে কাটা। বাহ, খুব। উপাসনা, একটা জিনিস তুমি আমাকে বলো, তোমাকে দেখে যে আমার মনে হচ্ছে খুব বেশি হলে 23-24 বছর বয়স হবে তোমার। তো তুমি এই বয়সে একটা আইটি সেলের দায়িত্ব নেওয়া একটা বড় দায়িত্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি তৃণমূলে এলে কিভাবে? আমার তৃণমূল কংগ্রেসে প্রথম পথ চলা শুরু 2015 সাল। তোমার পরিবারের কি কোনো ছিল, পরিবারের মানে পরিবারের বলতে গেলে আমার রাজনৈতিক পরিবারের মেয়ে তুমি? রাজনৈতিক পরিবার বলতে গেলে রাজনৈতিক কর্মীর মেয়ে। আচ্ছা। এবং এই কথাটা বলার কারণ হচ্ছে, এখানে রাজনৈতিক পরিবার মানেই যে বাবাকে বড় নেতা হতে হবে হুম, তা তো নয়। তা কিন্তু তো আমার একদম। বাবা মমতা অন্তপ্রাণ একজন কর্মী। আচ্ছা। এবং সেখান থেকে দাঁড়িয়ে 2015 সাল, তখন ক্লাস 7 বা 8। হুম, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় হুম, সামনাসামনি তো হয়ে ওঠেনি, হুম, হুম, কিন্তু পোস্টার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার বাবার দিদি, আচ্ছা। সেই হিসাবে আমার বাবা পরিচয়টা করায় হুম, দিদিমণির সাথে। হুম, এবং সেখান সেখান থেকেই আমি মনে করি ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট, ওকে। মমতা ব্যানার্জি, সেখান থেকেই না ওই পথ চলাটা ন্যাচারালি শুরু। বেশ। আমারটা কোনো ওই স্ট্যাম্প মেরে এই দিন ওই মুহূর্ত তার পরবর্তীতে শুরু নয়। হুম, আমার মনে হয় যে যেইগুলো ন্যাচারালি হয় সেইগুলোই হয়তো ভগবান চায় তার পরবর্তীতেই শুরু হয়, হুম, এবং সেইগুলোই বাস্তব হয়, সেইগুলোই আগামী দিনে ফলে। তো রাজনীতি হয়তো আমার কপালে লেখা ছিল, তাই জন্যই আজকে 24 বছর বয়সে, যে হুম, কথাটা আপনি বললেন, হুম, হুম, 23-24 বছর, 24 বছর বয়সে আজকে এত বড় জায়গাটার প্রাপ্তি। হুম, এবং মূলত জায়গা তো নয়, আমি মনে করি যে এটা একটা দায়িত্ব। আমরা সকলেই কর্মী, আমি কর্মী হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটা পছন্দ করি। হুম, আমার নেত্রী নিজেকে কর্মী হিসাবে পরিচয় দেওয়া বেশি পছন্দ করেন। হুম, সেখান থেকে, যেহেতু ওনার টিমের সদস্য, সেখান থেকে দাঁড়িয়ে নিজেকে কর্মী হিসাবে পেশ করে একটা কথা বলতে চাই যে কোনো নেতা নেত্রীর থেকে না একজন কর্মীর দায়িত্ব অনেকটা বেশি হয়। তাই যেই দায়িত্বটা পেয়েছি, সেই দায়িত্বটা আগামী দিনে নিজের সবটা দিয়ে পালন করা, এটাই লক্ষ্য। হুম। উপাসনা, আমরা টুকটাক সাংবাদিকতা করি বলে আমরা অনেকের সম্পর্কে অনেক কিছু জানি, বুঝতে পারি, তাদের ধারে কাছে থাকি বলে তোমার সম্পর্কে টুকটাক আমি জানি, কিন্তু আমাদের যারা ভিউয়ার্স তারা তারা জানেন না। সেই কারণে একটু তোমাকে আরেকটু বেশি করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি কয়েকটা প্রশ্ন তোমায় করবো। সেটা হচ্ছে যে তোমার স্কুলিং কোথায়, তোমার কলেজ কোথায়? আমার স্কুলিং ইয়ং হরাইজন স্কুল, আচ্ছা। মুকুন্দপুর। হুম। আর আমার কলেজ হচ্ছে হেরম্বচন্দ্র, কি সাবজেক্ট? সাবজেক্ট কমার্স। আচ্ছা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে হেরম্বতে যখন পড়ি, তখন সেখানের ইউনিট প্রেসিডেন্ট হুম। হেরম্বচন্দ্র কলেজে, তৃণমূলের, খুব আচ্ছা, অবভিয়াসলি। আচ্ছা, তো সেটা আমার প্রথম পদ, আচ্ছা। প্রথম পদের প্রাপ্তি। এবং সেই জায়গাটাও নিজের সবটা দিয়ে পালন করার হুম, চেষ্টা করেছি। এবং মনে করি যে আই এম ব্লেসড, হুম, যে অপরচুনিটিটাও পেয়েছি।
আমার এই জিনিসটা একটা ব্যক্তিগত মনে হওয়া যে অনেক ব্যক্তি এরকমও আছে যারা হয়তো যোগ্য, কিন্তু তারা হয়তো এই জায়গাটা পায় না, তাদের কপালে হয়তো এই প্রাপ্তিটা ঘটে না। তাই যখন আমাকে আমার ঈশ্বর সর্বশক্তিমান জগন্নাথ এই জিনিসটা দিয়েছেন, এই জায়গাটাতে বসিয়েছেন, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আমার দায়িত্ব আরেকটা জায়গাতেও চলে আসে, যে যারা এতটা যোগ্য, যারা হয়তো অনেকের থেকে বেশি যোগ্য, কিন্তু তাদের মাথার উপর অনেক অযোগ্য ব্যক্তিরা বসে আছেন এবং তাদের বসে থাকার কারণে তারা ঢেকে গেছেন, তাদেরকে বের করে সেখান থেকে নিয়ে আসা এবং তাদেরকে আলোকিত করা। আমি মনে করি কর্মীদের সেই জায়গার প্রাপ্তি হওয়াটা ভীষণভাবে জরুরি। আজকে যারা এই দুঃসময়, অনেকে এই জায়গা এই সময়টাকে দুঃসময় বলছে, তাই তাদের কথা মেনে যদি আমি দুঃসময়ই বলি, এই দুঃসময় যদি নেত্রীর পাশে, দাদার পাশে কেউ থাকে, সেটা কিন্তু তাদের কর্মীরাই। আচ্ছা এবং সেখানে কর্মীদের উঠে আসাটা জরুরি। আচ্ছা, উপাসনা, এই যে ক্রাঞ্চ সিচুয়েশন যেটা যাচ্ছে এই মুহূর্তে, এই সিচুয়েশনটাতে তো আইটি সেলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একদম। এটাকে কাউন্টার করা, এটা তো মানে সিরিয়াসলি একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তুমি সামলানোর জন্য কি কি স্টেপস নিচ্ছ? দেখুন, সর্বপ্রথম যে সময় বসে আমি ইন্টারভিউটা দিচ্ছি, তখন হয়তো সবে 24 ঘন্টা পেরিয়েছে আমি পদটা পেয়েছি, দিদি ডিক্লেয়ার করেছেন দাদার আশীর্বাদ মাথায় নিয়ে। এবং আমার কথাটা হচ্ছে যে যখন দাদা এবং দিদি ভরসা করেছেন, একটা চক আউট, যেহেতু হঠাৎ প্রাপ্তি, আমি আবারও বলছি, এটা আগে থেকে আমার যে ভীষণ জানা ছিল তা নয়। আমি একটু স্পষ্ট করে, ছিল না ব্যাপারটা। আমি আমার জাস্ট একটাই মোটো, সেটা হচ্ছে নিজের কাজটা করে যাওয়া। এবং যখন জেনারেল সেক্রেটারি হিসাবেও পদটা পাই, তখনও একটা মোটো ছিল যে জানি না, এই সিকোয়েন্সে বিশ্বাস করি না। আমি মনে করি নিজের কাজটা যদি করে যেতে পারি, সেই কাজটা দেখিয়ে 5 জনকে ইনফ্লুয়েন্স করতে পারবো যে এই কাজটা তোমরাও করো। তাই নিজেকে ঠিক রাখতে হবে। তো এখনো যখন আইটি সেলের সভাপতির পদে আমাকে বসানো হয়েছে, আমার মনে হয় যে এটাই আমার মূলত কাজ, যে নিজে এতটাই যাতে কাজ করি যে আমার সহযোদ্ধারা দেখে যাতে বলে ও যখন করছে তখন আমাদেরও করাটা প্রয়োজন, এবং এইভাবেই একটা ইনফ্লুয়েন্স কিন্তু বিস্তারিত হয়। তো আমার মনে হয় যে নিজে যদি কাজ না করতে পারি, শুধু লোককে অর্ডার করে তার পরবর্তীতে কোনো কাজ হয় না। তাই সর্বপ্রথম নিজে কতটা ভালো কাজ করতে পারবো নিজের জায়গায় দাঁড়িয়ে, সেই জিনিসটার প্ল্যানিং করছি। আর এখন একটা জিনিস হয়েছে, একটা ট্রেন্ড হয়েছে, লোকের কথাকে বিকৃত করে তার পরবর্তীতে মালিক যে আদেশ দিয়ে দিয়েছে সেই ন্যারেটিভে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া। আমি একটা কথা বলি, যখন নিজের মালিকের ন্যারেটিভেই গোটা বিষয়টা ঘোরাতে লাগবে, তখন আলাদা করে আমাদের ইন্টারভিউ নেওয়ার দরকারটাই বাকি। মানে আমরা তো একটা যদি গল্পের বিস্তর জায়গা বলি, তাহলে তারা সেই গল্পটা অলরেডি স্ক্রিপ্টেড করে রেখেছে, সেই স্ক্রিপ্টটাই তাদেরকে চালাতে হবে, সেটাই তাদের বাধ্যবাধকতা। সেইখান থেকে বেরানোটা এবার প্রয়োজন। আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে, তারা বিরোধী কণ্ঠস্বর শুনতে চায় না। মূলত আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া চ্যানেল সেইভাবে মালিকের কথা অনুসারে কাজ করে বাস্তব তথ্যটাকে ঢেকে দিয়ে তার পরবর্তীতে একটা ফেক ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে। আমাদের আইটি সেলের লড়াইটা কিন্তু তাদের সাথে। এবং আমি মনে করি যে জার্নালিস্ট বা জার্নালিজম, এই জিনিসটা কিন্তু বাস্তবে সত্যি কথা বা সত্যি তথ্যটা তুলে ধরার। আজকে যেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই 4000 ইভিএম পুড়ে গেল, সেই জিনিসটাকে ঢেকে দেওয়ার জন্য দেখানো হচ্ছে যে কোথায় কোন নেতাকে ডিম মারা হচ্ছে। তা আজকের দিনে দাঁড়িয়ে ওই ডিম মারার জায়গাটা এই এত গ্লোরিফাই করে দেখানোটা কি বেশি ইম্পর্টেন্ট 4000 ইভিএম পুড়িয়ে দেওয়ার থেকে? আমার কথাটা হচ্ছে সেখানে কোনো একটা জায়গায় নাবালিকাদেরকে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কোনো টফি বা লজেন্সের লোভ দেখিয়ে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরবর্তীতে সেই ঘটনা উঠে আসছে সোশ্যাল মিডিয়া মারফত। কটা মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল সেইগুলো বলছে? এরকম অনেক প্রশ্ন রয়েছে। আজকে আমাদের লড়াইটা শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষের সাথে নয়, আমাদের লড়াইটা এই সব মানসিকতার ধারক এবং বাহকদের সাথে। তাই একটা মানসিকতাকে বদলানো, এটা তো একদিনের দুদিনের কাজ নয়, ইটস এ লং প্রসিডিওর। কিন্তু এই প্রসেসে ইতিমধ্যেই কিন্তু আমরা পা দিয়ে ফেলেছি। এবং আমরা একটা কথা বলতে পারি যে এই দিকেই এগিয়ে যাব। এবার যদি তারা কেউ বাস্তব তথ্যটাকে লুকানোর চেষ্টা করে, সত্য তথ্য, বাস্তব তথ্য তুলে ধরার দায়িত্ব আমরাও নেব। আচ্ছা, তুমি এই দায়িত্ব পাওয়ার আগে বা পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো ঘনিষ্ঠ কথা হয়েছে? দিদির সাথে একবার আমার কথা হয়েছে, এবং এই জিনিসটা একটু আমার বলে দেওয়া জরুরি যে আইটি সেলের যখন আমি দায়িত্বটা পাই, গত পরশুদিন ডিক্লেয়ার হয়, তার আগে আমাদের যে গোটা আইটি সেলের কমিটি ছিল, সকল কমিটি অনুসারেই সেই কমিটিও গোটা কমিটি ডিজলভ হয়। এবং তারপরে দিদিমণির কথা অনুসারেই আমাদের সকলকে ডেকে একটা কোর কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমাকে রাখা হয়েছিল,
সেখানে আমাদের প্রাক্তন সভাপতি দেবাংশু ভট্টাচার্য ছিলেন, হুম। সেখানে নবারুণ ভট্টাচার্য ছিলেন, সেখানে নীলাঞ্জন দাস ছিলেন, সেখানে সৌরভ দাস ছিলেন, সেখানে অরিজিৎ দাস ঠাকুর ছিলেন। এবং সেই জিনিসটা বলেই দেওয়া হয়েছিল যে আগামী নতুন প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত এটা কার্যকারী থাকবে। হুম। এবং সেখান থেকেই দিদিমণি একটা জিনিস বলেছিলেন সকলকে উদ্দেশ্য করে, যে আমাকে অর্থাৎ দিদিমণিকে এবং অভিষেক দাকে যদি কোনো কিছু খবর দিতে লাগে হুম। তাহলে আমরা একটা নাম্বার আপনাদের জন্য দিয়ে রাখছি। তার পরবর্তীতে দিদিমণি আমার দিকে উদ্দেশ্য করে বলে, উপাসনা তোমার নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, তো এই যে জিনিসটা যেটা হয়েছিল সেটা গত মাসের 12 তারিখ হয়েছিল। বেশ। তো সেই 12 তারিখ এই জিনিসটা ডিক্লেয়ার করার পরবর্তীতে বিশ্বাস করুন আমাদের নেত্রী যখন আমার নিজের নাম্বারটা বলছেন হুম। বা আমাকে বলার নির্দেশিকাটা দিচ্ছেন, তার পাশাপাশি যখন এত সংখ্যক লোকজন সেখানে রয়েছে, হুম। নেত্রীর আশীর্বাদ সেই দিনই বোধহয় মাথার উপর পড়ে গেছিল বলে আমি মনে করি। আচ্ছা। তো তার পরবর্তীতে নিজের কাজটা করে গেছি। আমরা বরাবরই বলছি যে একজন প্রেসিডেন্ট হওয়া মানে কেউ অদক্ষ হয়ে যাওয়া তা নয়। হুম। আমি নিজেকে কোনো আইটি সভাপতির থেকে অনেক বেশি বারবার বলছি কর্মী হিসাবে পেশ করতে ভালোবাসি। হুম। তার আগেও মুখপাত্রের পদ আমি এখনো রয়েছি মুখপাত্র হিসাবে তৃণমূল কংগ্রেসে। তার আগে হেরম্বচন্দ্র কলেজের ইউনিটের সভানেত্রী ছিলাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি যে আমরা যদি নিজেকে ওই শ্রেষ্ঠ পদে বিরাজমান করে সকলের কাছ থেকে দূরে সরে যাই তাহলে কিন্তু কোনোদিন রাজনীতি হতে পারে না। হুম। নেত্রী যে বারবার নিজেকে কর্মী হিসাবে পেশ করেছেন বা এখনো করতে ভালোবাসেন, এই জিনিসটা প্রমাণ করে যে নেত্রী নিজেকে কোনোদিন ভিড়ের থেকে আলাদা করতেই চাননি। ভিড় এসে তার পরবর্তীতে বলেছে যে আপনাকে আমরা নেত্রী হিসাবে চাই। হুম। এবং তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। এটা তো একদম স্পষ্ট কথা। মানুষের মাঝখান থেকে উঠে আসা নেত্রী, মানুষেরা ঠিক করেছেন যে আপনার দ্বিমত নেই। নেতৃত্ব, এটা কারোর দ্বিমত নেই। তো সেখান থেকে এই নেত্রী শব্দটা বা নেতা শব্দটা আমরা নিজেদের মধ্যে ট্যাগ করতে চাই না। হুম। যদি কোনোদিন জনগণ মনে করেন যে সেই ট্যাগ আমাদের সাথে যুক্ত করবে, আমি বারবার একটা কথা বলবো, কোনোদিন মুকুট একজন ব্যক্তির মাথায় হোক, আমি ব্যক্তিগত জায়গা থেকে আইটি সভাপতির জায়গা থেকে বলবো এই মুকুটটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, উপাসনার মাথায় একা পড়াননি। এই মুকুটটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিয়েছেন সেই সকল সোশ্যাল মিডিয়া কর্মীদের মাথায় যাদের পিছনে হয়তো কোনো বড় দাদা বাবা ছিল না, যাদের পিছনে হয়তো কোনো ফাদার ফিগার অ্যাজ সাচ ছিল না, যারা রাজনীতিতে তাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কি জানেন তো, আজকেও এই জিনিসটা দিদিমণি এবং দাদা প্রকাশ করে দিলেন যে আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনার যদি সেই লড়াই করার ক্ষমতা থাকে, আপনাকে আমরা মানে ওই দাদা একটা কথা বলতেন যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তার পরবর্তীতে বের করে নিয়ে আসবো। সেই জিনিসটা দাদাও করেছেন, দিদিও মাথার উপর হাতটা রেখেছে। দুজনের সম্মিলিত ডিসিশনে তার পরবর্তীতে এই জায়গায় বিরাজমান। তাই সকলকে বলতে চাই যে এই যে পদ্মা, এই পদ্মার অধিকারী শুধুমাত্র উপাসনা চৌধুরী নয়, এই পদ্মার অধিকারী আপনারা সকলে। কারণ আপনারা যদি আমাদের পাশে না থাকতেন এই জায়গাটা কোনোদিনই হতো না। উপাসনা, একটা জিনিস তুমি আমায় বলো, যে আমি শুরুটা করেছিলাম ঝরা পাতার একটা উদাহরণ দিয়ে। নিশ্চয়ই তোমার মনে আছে। তো যখন এই ঝরা পাতার মরশুম চলছে তৃণমূলে, তখন তোমাদের মতো নতুন পাতারা উঠে আসছেন। এই পরিস্থিতিটাকে তোমরা কিভাবে ডিল করছো? একে একে অনেকেই ছেড়ে চলে গিয়েছেন যারা পুরনো কর্মী হিসেবে কার্যত যাদের স্বীকৃতি ছিল। হুম। সেখান থেকে তোমরা আজকে উঠে এসছো। তোমাদের কাছে এটা, এই ক্রাঞ্চ সিচুয়েশনটা কি সত্যি খুব হার্ড টাস্ক হয়ে দাঁড়াচ্ছে, নাকি তুমি বলবে যে অন্ধকার থেকেই তো আলোয় যাওয়া যায়? মানে কিভাবে ব্যাপারটাকে দেখছো? যে কথাটা আপনি বললেন সেটাকে টেনেই বলছি যে যখন অন্ধকারটা অত্যাধিক গভীর হয় তখন কিন্তু স্পষ্ট হয়ে যায় কিছুক্ষণ পরেই ভোর আসতে চলেছে। এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটা আপনি বললেন যে ঝরা পাতা তো পড়ছে উপাসনা, তো নতুন পাতার কথা আপনি নিজেই উল্লেখ করলেন, নতুন পাতারাও তো আসছে। আমি সোনারপুরের ঘটনাটা এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি। সোনারপুরে যখন আমরা সকলে সেখানে উপস্থিত হই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কোন বড় নেতাকে আপনারা দেখেছেন বলুন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তার সকল কর্মীরা ছিল। সেখানে আমরা দেখেছি সুমিত বলে একটা ছেলে, কতজন চেনেন বলুন তো ওনাকে? আমাদেরই ফ্রেটার্নিটি ছেলে। হ্যাঁ, বেশি পুরনো ছেলে তো নয়। আমি সুমিতের, এটা নিশ্চয়ই আমার দর্শকদের মনে আছে, সুমিতের ইন্টারভিউ করেছিলাম। তো সেই ছেলেটা যদি সেখানে না থাকতো, তার হেলমেটটা যদি সেখানে না থাকতো, সে যদি অভিষেক দাকে সেখান থেকে প্রোটেক্ট করে সামনে নিয়ে যাওয়া এবং সেখান থেকে বের করে নিয়ে আসার মধ্যে না থাকতো, একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা সেখানে উপস্থিত ছিলাম, আমি সেখানে যাই, তার ঠিক আগে
আমাদের দুজন সহযোদ্ধারা আসেন, তার পরবর্তীতে সেই খবর আমাদেরকে দেন যে ওখানে এমন একটা ঘটনা হচ্ছে যেই জিনিসটা কিন্তু আগামী দিনে আমাদের সকলের উপর, জীবনের উপর একটা বড় আঘাত হতে পারে। এটা হতেই পারে। সেখানে আমি তার পরবর্তীতে স্পষ্ট করে বলি যে বি গার্ডেন নামক এমন একটা জায়গা রয়েছে, একটা কমিউনিটি হল রয়েছে, সেখানে সকাল থেকে বিভিন্ন লোকজনের ভিড় এবং সেখানে খাওয়া দাওয়া, সেখানে ক্রেট ডিম, শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি একটা বিভিন্ন পানীয়র বোতল সেখানে রাখা, পচা টমেটো রাখা, সেই সব রাখা হয়েছে শুধুমাত্র কাউকে টার্গেট করে তার পরবর্তীতে একটা কিওস সৃষ্টি করার জন্য। আমরা এই জিনিসটা তুলে ধরি, তারপরেও সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত হয় না। কেন হয় না? তুমি তার আগে একটা ভিডিও আমি একটা তার আগে ভিডিও করে সকলকে বার্তা দিয়েছিলাম। দাদাকে জানানো হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জানানো হয় সেই বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেন এইসব দিয়ে ভয় দেখিয়ে অভিষেক দাকে কোনোদিন কর্মীদের পাশ থেকে সরানো যাবে না। আমি তাদের কাছে যাব উপাসনা, এবং যাবই। কি জানেন তো, যখন অভিষেক দা এই কথাটা বললেন না, তার পরবর্তীতে সকল সহযোদ্ধাদের মনে না আরেকটা সাহস চলে এলো যে কর্মীদের উপর যখন যখন আঘাত পড়বে তখন তখন আমাদের নেতা রয়েছেন, আমাদের নেত্রী রয়েছেন, যতই পথে বাধা আসুক না কেন তারা কিন্তু কর্মীদের পাশে এসে দাঁড়াবে। এবং এটাই আমাদের কাছে ভরসা, এটাই আমাদের কাছে সাহস। ওই নতুন পাতার কথা যেটা আপনি বলছেন, নতুন পাতাদেরও তো সূর্যের আলোর প্রয়োজন পড়ে, জলের প্রয়োজন পড়ে, এটাই হচ্ছে সেই সূর্যের আলো, এটাই হচ্ছে সেই জল। এবং তার পরবর্তীতে আমি মনে করি যে এই সব সাহসী ছেলেপুলেরা যারা হয়তো এতদিন লুকিয়ে ছিল বা তাদেরকে সামনে আসার সেই জায়গাটা হয়তো অনেকেই করে দেয়নি, আমি আবারও বলছি করে দেয়নি, আজকে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ালেও তারা কিন্তু বুক চিতিয়ে দাঁড়াচ্ছে। তারা বাস্তবে বলছে যে আমার নেতা আমার নেত্রীর গায়ে কোনো আঘাত দিতে দেব না, যদি তোরা আমার নেতা আমার নেত্রীর গায়ে কোনো আঘাত দিতে যাস তার আগে আমাদেরকে টোকা মেরে দেখাতে হবে। আমি বারবার একটা কথা বলে থেকেছি, আগের ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে আসবাবপত্রে বদল হলেও উই পোকার স্বভাব কিন্তু বদলায় না। যারা আজকে এই পুরনো পাতার কথা আপনি উল্লেখ করছেন, আমি তাদেরকে উই পোকা হিসাবে উল্লেখ করব। আসবাবপত্রটাকে ভেঙে তার পরবর্তীতে যদি মনে করে যে নতুন জায়গায় আমি গিয়ে সংসার পাতবো, এবং যারা সেখানে তাদেরকে জায়গা দিচ্ছে, ঠাঁই দিচ্ছে, আমি তাদেরকে বলতে চাই যে উই পোকা কিন্তু নিজের স্বভাবটা বজায় রাখবে। আপনাদের যে সাম্রাজ্যে আপনারা আপনাদেরকে মানে ওনাদেরকে ঠাঁই দিচ্ছেন, আপনাদের আসবাবপত্রটা একটু সামলে রাখবেন, না হলে কিন্তু কদিন পরে সেই টোকা মারতে আমরাই যাব এবং সেই আসবাবপত্র ভেঙে গুড়িয়ে যাবে আমাদের সকলের চোখের সামনে। দেবাংশু তো তোমার আগে দায়িত্বে ছিলেন, আইটি সেলের চাকরি ছিলেন, তার সঙ্গে কোনো কথা হয়েছে? না, এখনো আনফরচুনেটলি ওনার কাছ থেকে কোনো ফোন পাইনি, কিন্তু আমিও এই অনেক কিছুর মাঝখানে ব্যস্ত ছিলাম। উনি আমার সিনিয়র, আমারও মনে হয় যে আমি একবার ওনাকে একটা মেসেজ ড্রপ করব যে এই গোটা জার্নিটা তো একটা বড় জার্নি, সেখানে দাঁড়িয়ে আমি তো বলেওছেন এক জায়গায় যে তোমাকে তুলে নিয়ে আসা ওরই, মানে তুমি ওরই হাত ধরে উঠে এসছো, এটা এক জায়গায় আমি দেখছিলাম। না, আমার তো 2015 থেকে রাজনীতিতে পদার্পণ। দেবাংশুর সাথে আমার পরিচয় 2019-এর পরবর্তীতে। আচ্ছা, তখনও দেবাংশু ভট্টাচার্যর হয়তো এত পদ প্রাপ্তি হয়নি, তার আগে থেকেই দেবাংশুর সাথে আমাদের পরিচয়। এবং আমি মনে করি না যে আমরা কেউই না কারোর হাত ধরে তুলে আনা প্রোডাক্ট। আপনি যে কথাটা বললেন সেখানে হয়তো প্রোডাক্ট কথাটা উল্লেখিত ছিল, ওইটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করেছেন। কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে বলতে চাই যে দেবাংশু গত 4 বছর ধরে এই পদটা সামলেছেন, এবং সেখান থেকে আমি মনে করি নিজেদের সিনিয়রদের আশীর্বাদটা নিজেদের মাথায় নেওয়াটা এটা আমাদের পারিবারিক শিক্ষা, সেই জিনিসটা আমরা অবশ্যই করব। কিন্তু এই প্রোডাক্টের ব্যাপারটা আমি একটু দ্বিমত পোষণ করছি। এবং 2015 সাল, তখন বয়সটা অনেকটাই ছোট, তার পরবর্তীতে ওয়ার্ড রাজনীতি, তারপরে ছাত্র রাজনীতি, তারপরে আইটির পদ। আইটির পদটা তো 3য় নম্বর ধাপে পেয়েছি। তো সেখানে আমি মনে করি যে আমাকে যদি কেউ তুলে থাকেন সেটা আমার ঈশ্বর জগন্নাথ। আমার নাম তো উপাসনা, আমি দেবতার উপাসক। সেখান থেকে দাঁড়িয়ে শুধু এইটুকুনি বলতে পারবো। কিন্তু ওনার সাথে আলাদা করে এখনো কথা হয়নি, কথা বলার ইচ্ছা আছে, অবশ্যই কথা বলবো। আশীর্বাদ নিয়ে আগামী দিনটা আমরা অবশ্যই চাইছি যে আমরা এই যে টিমটা আরো সুন্দরভাবে বানিয়ে এগিয়ে যাই। উপাসনা, তোমার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে সায়নী ঘোষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা বলা হতো, একই রকম শাড়ি পরতেন, কপালে লাল টিপ, পায়ে সাদা চটি, সেই সায়নী ঘোষকে দেখা গেলো জবর দায়িত্ব ছিল, সে সায়নী ঘোষকে দেখা গেল তিনি আচমকা দল বদল করলেন এবং আঁচও করা যায়নি কোথাও। তো এই যে সায়নী ঘোষের চলে যাওয়া, এটা কি কোথাও তোমাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ, কোথাও কি তোমাদের কাছে খানিকটা ভীতিরও জায়গা, খানিকটা লড়াইয়ের অন্য একটা আঙ্গিক তৈরি করছে?
তুমি কি বলে নিচ্ছ ব্যাপারটা? না না, আমি মনে করি না এটা কোনো ক্ষেত্রে আমাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ। আসলে কি জানেন তো, যারা দলবদলু তারা যত জলদি চিহ্নিত হবে তত কিন্তু আমাদের লড়াইটা করতে সুবিধা হবে। হুম, এবং এই জিনিসটা কেন বলছি, আমরা চিহ্নিত শত্রু হুম, তাদের সাথে লড়াই করা অনেকটা সহজ। হুম। এতদিন যে জিনিসটা হতো সেখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিচ্ছি, এবং সেই জিনিসটা একটা ভাবারও বিষয়। একটা জিনিসই খারাপ লাগা রয়েছে, যে সায়নী ঘোষকে আমি এবার ভোট দিয়েছিলাম। উনি আমার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি উনি। কিন্তু কি জানেন তো, যেই দলে উনি লোভে পড়ে গেলেন, সেই দলটার ফুল ফর্মটা বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা যারা আমাকে বুম ধরে প্রশ্ন করেছেন তাদের কাছেই জিজ্ঞেস করতে গেছিলাম। তারা উত্তরটা দিয়ে উঠতে পারেনি। এখনো সেই দলের ফুল ফর্ম আমার এখনো মুখস্থ হয়নি। তাই যেই দলেই উনি গিয়ে থাকুক না কেন, তাদেরকে আগাম অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ, যে আজকের দিনে দাঁড়িয়ে যারা নতুন যুব সমাজের প্রতিনিধিরা রয়েছে, আপনারা এতদিন ধরে যেই জায়গাগুলো ধরেছিলেন সেই জায়গাগুলোতে অনেক যোগ্য প্রতিনিধিরা ছিল, যারা হয়তো জায়গা পেয়ে উঠছিল না। আপনাদের এই উজ্জ্বল উজ্জ্বল চমকের মধ্যে তারা হয়তো কোনো ক্ষেত্রে হারিয়ে যাচ্ছিল। তা আজকে ওই বাস্তব যারা আসলে সেই হীরা, আসলে সেই সোনা, তারা কিন্তু মণিমুক্ত, তারা কিন্তু আজকে প্রকাশ পাচ্ছে। এবং এই মণিমুক্তরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের বাস্তব সম্পদ ছিল, বাস্তব সম্পদ আছে। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই পতাকাটাকে এগিয়ে নিয়ে কিন্তু এনারা সকলেই যাবে। তাই এখানে ওই ভীতি ওইসবের কোনো জায়গায় আসে না। উই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক দেম, যে তারা এইভাবে পোর্ট্রে করে দিয়েছে, তারা সকলের সামনে প্রকাশ করে দিয়েছেন যে তারা বেঈমান। হুম, আমার কথাটা হচ্ছে যে বেঈমানদের কিন্তু ঠাঁই সকলে দেয় না। আমরা ভুলবশত এক সময় তাকে চিহ্নিত না করতে পেরে হয়তো তারা ঠাঁই পেয়েছিলেন, কিন্তু আগামী দিনে যে তারা কোনো জায়গাতেই ঠাঁই পাবেন না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আমার এনাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। আমি মনে করি আমরা যারা যুব সমাজের নতুন নতুন প্রতিনিধিরা রয়েছি, তাদের কাছে ভয়ভীতির জায়গা থেকে, ভয়ভীতির জায়গাটা ওনাদের কাছে অনেকটা। হুম। কারণ উনি একবার একটা কথা বলেছিলেন যে আমার নেত্রীর মতোই তো আমাকে দেখতে হবে, আমাকে কি মোদি বা অমিত শাহর মতো দেখতে হবে? তো এবার আমি ভাবছি যে মোদি বা অমিত শাহর মতো কি উনি চুল ফুল কেটে তার পরবর্তীতে জহর কোট এবং পাঞ্জাবি পরে ঘুরবেন? সেটা একটা বড় ভাবনার বিষয়। এবার যখন এত কিছু ভাবছি, তার মাঝখানে মুচকি মুচকি আমাদের মুখেও হাসি ফুটে আসছে এইটা ভেবে, যে আমাদের কাউকে কিন্তু কাউকে কপি করতে হয় না। আর যেই ব্যক্তিকে কপি করার উনি চেষ্টা করেছিলেন, ওই ব্যক্তিকে কপি করার জন্য যেই যোগ্যতা লাগে সেই যোগ্যতাটাও হয়তো ওনার ছিল না, তাই জন্যই সেই জিনিসটা কনসিস্টেন্ট হলো না। অবশেষে তাকে তার শিরদাঁড়া বিক্রি করে দিতে হলো অন্য কোনো বড় সাহেবের কাছে। আমাদের শিরদাঁড়া বিক্রি নয়, আমরা মাটির মানুষ, আমরা মা মাটি মানুষের দলেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা আগামী দিনেও চলবো, এবং এইভাবেই আমরা কাজটা করে যেতে চাই। আমরা মানুষের কাজ করতে চাই। দিদিমণি এবং দাদা এই জিনিসটাই আমাদেরকে শিখিয়েছি, এইটুকুনি বলতে পারি। থ্যাংক ইউ।